একমাত্র মানুষ যিনি তার লাইফে একটা যুদ্ধতেও হারে নাই, এটা শুনে আবার ভাবতে পারেন যে হয়তোবা তিনি কম যুদ্ধ করেছেন। বাট না, তার লাইফ টাইমে 100টারও বেশি যুদ্ধে তিনি পার্টিসিপেট করেছেন। আর এই 100 এর বেশি যুদ্ধে নেতৃত্ব দেয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র সেনাপতি যিনি জীবনে একটা যুদ্ধতেও পরাজিত হননি। মুসলিমদের আটকানোর জন্য বাইজেন্টাইন এম্পায়ার আর তাদের সাথে থাকা আরো বিভিন্ন গর্তের সৈন্যরা মিলেছিল প্রায় 1 লাখের এক বিশাল বাহিনী। অনেক সোর্সের মতে এই সংখ্যাটা 2 লাখও হতে পারে। কিন্তু এত বিশাল বাহিনী দেখেও কিন্তু মুসলিম বাহিনীর পিছু টানে এই সময় হয়নি। বাট তারপরেও আপনি নাম্বারটা চিন্তা করেন, আমরা যদি কমও ধরি তাহলে 1 লাখ, আর এদিকে মুসলিমদের 3000। ফলাফল প্রথম দিকে যা হওয়ার কথা ভাবছেন সেটাই হয়। একে একে জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ বিন রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। আর তারপরেই সবার সম্মতিতে যুদ্ধের সেনাপতি নির্বাচিত হয় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমবারের মতো যুদ্ধে দিয়েই তিনি তার অসম্ভব বুদ্ধিমত্তার পরিচয় দেন। মুসলিমরা এই যুদ্ধে 3টা ইউনিট ধরে আগাচ্ছিল। পাশাপাশি তিনি কমান্ড নিয়েই প্রথমে সামনে 2টা ইউনিট দিলেন এবং পেছনে একটা ইউনিট নিয়ে আসলেন। অ্যান্ড এই 3 ইউনিট একটু পরপর সবল করা শুরু করলে, মানে একজন সামনে গেলে আরেকজন পিছে যাচ্ছে এরকম। আর এইটা দেখে যুদ্ধের কেয়াসের মধ্যে বাইজেন্টাইন আর্মি ভাবলো যে মুসলিমদের মেবি রিইনফোর্সমেন্ট আসা শুরু করে দিয়েছে। শত্রুপক্ষের আক্রমণের ধার কমে আসলো, কারণ তারা বুঝছে না সে আসলে কি হচ্ছে। আর এই অনবরত সাফল করতে থাকা স্ট্র্যাটেজি আরেকটা দিকেও হেল্প করে। ফ্রন্ট লাইনে যারা একটু ইনজুর্ড হচ্ছিল, সাফল্যের কারণে তারা অল্প সময়ের মধ্যেই ব্যাক লাইনে এসে ট্রিটমেন্ট পাচ্ছিল, প্লাস রেস্ট নিতে তো পারছিল। কিন্তু তারপরেও মাত্র 3000 সৈন্য নিয়ে 1 লাখ সৈন্যকে হারানো পসিবল কোনোভাবেই না। এটা আপনি বুঝতেই পারছেন। খালিদ ইবনে ওয়ালিদ এই কারণে এই সাবলিং প্র্যাকটিস ইউজ করতে করতে আস্তে আস্তে পেছনে রিট্রিট করা শুরু করে। আর এইদিকে বাইজেন্টাইনরা দেখতে পাচ্ছিল যে মুসলিমদের নতুন ফোর্স আসতেই আছে, বাট একই সাথে তারা আস্তে আস্তে পিছাচ্ছে। এটা দেখে তারা ভাবা শুরু করলো মুসলিমরা সম্ভবত ওদেরকে একটা ট্র্যাপের দিকে নিয়ে যাচ্ছে। আর এই কারণে বাইজেন্টাইনরাও আস্তে আস্তে পেছানো শুরু করে। আর এভাবেই কিন্তু খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আসার কারণে সেবার মুসলিমরা পুরোপুরি একটা মেসাকারের হাত থেকে বেঁচে ফিরে এসেছিল মদিনাতে। অ্যান্ড এর ক্রেডিট অনেকটাই যায় খালিদ ইবনে ওয়ালিদের হাতে। জেরুজালেম, সিরিয়া, ফিলিস্তিন যেটাই বলেন এর আশেপাশের এলাকায় কিন্তু অনেকগুলো যুদ্ধ হয়, বাট এই যুদ্ধগুলোর মধ্যে সবথেকে স্পেশাল এবং সবথেকে ইম্পর্টেন্ট ধরা হয় ইয়ারমুকের যুদ্ধটাকে, অর্থাৎ পারস্য অভিযান। কিন্তু শেষ এবার রোমান বা বাইজেন্টাইন অভিযান শুরু 634 বসন্তের মাঝে এম্পায়ার হেরাক্লিস 1,05,000 সৈন্য নিয়ে এই বিশাল বাহিনী জড়ো করে। বিপরীতে মুসলিম ফোর্সের সংখ্যা তখন 4 লাখ। মুসলিম ফোর্সের সংখ্যা 40,000। বর্তমানে জর্ডান আর সিরিয়ার বর্ডারের মাঝামাঝি ইয়ারমুক নদীর তীরে 2 বাহিনীর দেখা হয়। 15 আগস্ট শুরু হয় এই যুদ্ধ। এই সময় কিন্তু রোমান এম্পায়ার ট্যাকটিস ছিল পারস্য থেকে অনেকটাই বেটার। তারা জানতো খালিদ ইবনে ওয়ালিদের আসল ট্যাকটিসটা কি, আর এই কারণে তারা তাদের ক্যাভেলারির বড় একটা পোর্শন রেখেছিল রেয়ার সাইডে, যেন তারা সেটাকে ট্যাকেল করতে পারে। 15 আগস্ট ইনফ্যান্ট্রিম্যানদের জাস্ট 1/3কে তারা পাঠায় যুদ্ধে বেসিক্যালি টেস্ট করতে। মুসলিম আর্মির স্ট্রেংথ সেদিন বিশেষ কিছু আর হয় না, বাট রাতের আধারে রোমানরা তাদের ক্যাভালারির একটা অপারেশনকে গেরিলা অ্যাটাকের জন্য পাঠায়। গাড়ি থাকা মুসলিম ক্যাভেলারি সেটা ঠেকিয়ে দিলেও এই সুযোগে আস্তে আস্তে রোমান আর্মি এগিয়ে আসতে থাকে। অ্যান্ড তারা প্ল্যান করে মুসলিমরা যখন ফজরের নামাজ পড়তে বসবে সেই সময় তারা আক্রমণ করবে। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ আগে থেকে আইডিয়া করতে পেরেছিল যে এমন কোনো কিছুর প্ল্যানই রোমানরা আসলে করবে। তাদের ফজরের নামাজে বসে থাকা সেই সময়ের দুর্বলতাকে নিয়ে তিনি এই লাইট ক্যাভেলারি ইউনিটকে আগে থেকে অর্ডার করে রেখেছিলেন, তারা যেন ক্যাম্পে ফেরত না আসে। অর্থাৎ তারা ক্যাম্পের থেকে আরো বেশ সামনে গিয়ে পাহারা দিচ্ছিল। আর এই কারণে রোমানরা যে এগিয়ে আসছে সেটা মুসলিম আর্মির কাছে খবর চলে যায়। বলা হয় যে মুসলিম বাহিনী সেদিন যুদ্ধের ফরমেশনে থেকে ফজরের নামাজ আদায় করেছিল। অর্থাৎ বুঝতে পারছেন ব্যাটেল ফিল্ডে বসে যে পজিশনে যুদ্ধটা করা লাগতো, অর্থাৎ মাঝখানে ইনফ্যান্ট্রি শু, 2 দিকে ক্যাপেল, সেই পজিশনে থেকে তারা নামাজ আদায় করেছিল। ফজরের পরের প্রথম আলোতে সারপ্রাইজ দিতে আসা রোমান আর্মি দেখতে পায় খোলা চোখে ফুল ফরমেশনে দাঁড়িয়ে থাকা মুসলিম বাহিনী। তার সাথে সাথেই শুরু হয়ে গেল যুদ্ধ। সবগুলো ফ্রন্টে সামনে চলতে থাকলেও রোমানরা টার্গেট করেছিল মুসলিমদের যে কোনো একটা উইংকে ভেঙে ফেলা, আর সেটা ছিল
মুসলিম ফোর্সের রাইট উইং প্রবল ম্যান পাওয়ারের জোরে একের পর এক লাইন ব্রেক হতে থাকে। মুসলিমদের রাইট সাইডে পুরো রাইট উইং এর পরবর্তীতে রিট্রিট করতে বাধ্য হয়, তারা ক্যাম্পে ফেরত যায়। কিন্তু বলা হয়ে থাকে যে সেই সময় মুসলিম যোদ্ধাদের স্ত্রীর ক্যাম্পে ফেরতে থাকা সেনাদের কাপুরুষ ভীরু এসব বলে খেপিয়ে দিয়ে আবারও যুদ্ধে পাঠিয়ে দেয়। ইভেন এই বিশেষ কারণে কিছু স্কলারের মতে এই ইয়ারমুক যুদ্ধ জয়ের পেছনে মুসলিম নারীদের অবদান পুরুষদের সমান সমানই ধরা হয়। আর সেম কাহিনী হয় লেফট উইং অ্যান্ড সেখানেও নারীরা আরো ধাপে তারা ফিরতে আসে, সেনাদের দিকে নাকি পাথর ছুঁড়ে মারা শুরু করেছিল। লজ্জার আগে মুসলিম আর্মি আবার ঐক্যবদ্ধ হওয়া শুরু করে। আর এতক্ষণ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদ জাস্ট দেখছিল আর অবজার্ভ করছিল, বাট তিনি আবার ফেরত আসে সৈন্যদের দিকে। তার মাথায় একটা নতুন চিন্তা আসে। রোমানরা ইউনিট বাই ইউনিট প্ল্যান করছিল। তিনি ভাবলেন যদি এই একটা করে ইউনিট ধরে ভেঙে দেয় যায় তাহলে রোমানদের প্ল্যান ধসে পড়বে। তিনি তার পুরো ক্যাভেলারিকে এক করে ফেললেন নিজের আন্ডারে, আর এরপর একটা ফ্রন্ট ধরে তিনি আগাতে শুরু করলেন। শুরুতে রাইট উইং এর চারপাশ দিয়ে ক্যাভেলারি চার্জ করেন, আর সেম কাজ করা হয় পরবর্তীতে লেফট উইং এ। কিন্তু লেফট অ্যাটাক করার সময় তিনি যে ছোট একটা ইউনিটকে রোমান আর্মির ফ্ল্যাঙ্কে পাঠিয়ে দেন জাস্ট একটা দায়িত্ব নিয়ে। রোমান ইনফ্যান্ট্রির কমান্ডারদের খুঁজে বের করতে হবে এবং তাদের হত্যা করতেই হবে, অ্যান্ড সামহাও তারা সেটা করতে সক্ষম হয়েছে। ফ্ল্যাঙ্ক রিট্রিট করছে, ইনফ্যান্ট্রির কমান্ডাররা ডেড। রোমানরা এবার পিছিয়ে যাওয়া শুরু করলো, আর যুদ্ধের তৃতীয় দিনে মুসলিম সোর্সের উইং প্রবল প্রেসারে ফেলতে থাকে রোমানদের। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদের ইউনিটের সামহাও প্রতিবার উইংকে বাঁচাতে সক্ষম হয়। আর চতুর্থ দিনে তাকে বলা হয় ডে অফ লস ডাইং, কারণ এই দিনে রোমান আর্চাররা এত পরিমাণ তীর বর্ষণ শুরু করেছিল যে সেই দিন অসংখ্য মুসলিম সৈন্য তাদের চোখ হারিয়েছিল। সবচেয়ে বেশি সাফার করেছিল মুসলিমদের রাইট উইং অ্যান্ড ইউজুয়াল, অ্যান্ড সেটাকে ব্যাক আপ দিতে লেফট উইং এ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল। আর যুদ্ধের প্রথম 3 দিনে রোমানদের সিক্রেট টার্গেট ছিল আরব আর্মির ইয়েমেনি আর্চারদের মারা, অর্থাৎ কয়েকদিন কর্মচারীদের সংখ্যা কিন্তু কমে গেছে। আর এই পরিপ্রেক্ষিতে অন্যদিকে রোমান আর্চাররা কিন্তু একটা আপার হ্যান্ড পেয়ে যায়, অ্যান্ড সেটার রেজাল্ট আসে চতুর্থ দিনে। রোমান আর্চারদের জবাব দেওয়াই যাচ্ছিল না, জাস্ট আর্চার দিয়ে ওরা মুসলিমদের প্রায় কচুকটা করে ফেলছিল। চতুর্থ দিনে রোমান অ্যাডভান্স ঠেকানো কোনো উপায় দেওয়া যাচ্ছিল না ক্যাম্প পর্যন্ত। চলে এসেছিল রোমানদের অ্যাডভান্স, অ্যান্ড অন দ্যাট মোমেন্ট সামথিং এক্সট্রাঅর্ডিনারি হ্যাপেন। মুসলিম নারীরা যুদ্ধে যোগ দেয় শুরু করে, আর এটা নিয়ে কিছু কিছু জায়গায় দ্বিমত থাকলো, আর এক্সাক্ট কি হয়েছিল সেটা জানা না গেল। এটা আমরা সেই দিন রোমানরা কিন্তু আবার পিছু হতে বাধ্য হয়েছিল, আর এই পরবর্তীতে পঞ্চম দিনটাকে রেস্ট ডে হিসেবে ঘোষণা করা হয়। আপনারা জানেন এই সময়ের যুদ্ধে এটা কিন্তু খুবই নর্মাল একটা জিনিস। সেই দিনই খালিদ ইবনে সিদ্ধান্ত নেন যে এভাবে আর হবে না। তিনি তার পুরো ক্যাভেলারি ইউনিটকে এবার তার রাইট উইং এ নিয়ে আসেন, আর জাস্ট একটা ইউনিটকে পাঠিয়ে দেন পুরো ডেজার্ট ঘুরে আসার জন্য। বুঝতেই পারছেন তার ট্রেডমার্ক মুভ আসতে যাচ্ছে। আবারও তার ষষ্ঠ দিনের যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে রোমানরা দেখা যায় উইং নিয়ে বিশাল আরব ক্যাভেলারি অ্যাটাক করতে আসছে, আর সেটা কাউন্টার করার জন্য তাদের লেফট থেকে ক্যাভেলারি মুভ করা শুরু করে। অ্যান্ড এই মোমেন্টটাতে লেফটের ইনফ্যান্ট্রিকে ফ্ল্যাঙ্ক করার জন্য হাজির হয় ওই একটা 3 সাইডের অ্যাটাকে রোমান আর্মি পুরোপুরি প্যানিক মোডে। তখন খালিদ ইবনে ওয়ালিদ এবার নিজেই ফ্ল্যাঙ্ক হোল্ড করার সিদ্ধান্ত নিলেন। বাকি ফ্রন্টে তাণ্ডব চালিয়ে গেল। ৭৫,০০০ রোমান সৈন্য মারা যায় এই যুদ্ধে। আর এরপরে খালিদ ইবনে ওয়ালিদ আরো অসংখ্য যুদ্ধ করেছেন। ইতিহাসে একমাত্র কমান্ডার হিসেবে 100% উইন রেকর্ড নিয়ে তিনি এখনো টিকে আছেন। প্রতিটা মিলিটারি স্টাডির